আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি হতে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের এটি 16তম ক্লাস। গত ক্লাসে আমরা অধ্যায় 11 হতে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার ও বাইনারি কম্প্যারেটর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অধ্যায় 12 হতে আলোচনা করব। অধ্যায় 12তে রয়েছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আজকে আমরা এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে আমরা যা শিখব: সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের সংজ্ঞা, ডিজিটাল সিস্টেমের ক্লক, টাইমিং ডায়াগ্রাম ও ল্যাচের বর্ণনা, লেভেল ট্রিগারিং, পজিটিভ এজ ও নেগেটিভ এজ ট্রিগারিংয়ের ধারণা, মৌলিক এসআর ল্যাচের কার্যপ্রণালী। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের সংজ্ঞা: যে লজিক সার্কিটে মেমোরি এলিমেন্ট এবং কম্বিনেশনাল লজিক সার্কিটের মিশ্রণ থাকে তাকে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট বলে। এর আউটপুট বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা, চিত্রে একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের ব্লক দেখানো হয়েছে। তোমরা এই চিত্রটি একটু লক্ষ্য করো। এখানে এই ব্লকটি কি? এটি একটি কম্বিনেশনাল লজিক সার্কিটের ব্লক, আর এখানে রয়েছে মেমোরি। এখানে কম্বিনেশনাল লজিক সার্কিটে দেখো ইনপুট দেওয়া হয়েছে, অর্থাৎ এই সার্কিটের এক্সটার্নাল ইনপুট এখানে দেওয়া হবে। আর এখানে যে মেমোরি আমরা দেখতে পাচ্ছি, এই মেমোরিতে এই ক্লক পালসের মাধ্যমে ডাটা স্টোর করে রাখা হয়। আর এখানে দেখো প্রয়োজনে মেমোরির ডাটাকে বা বিটকে পরিবর্তনও করা যায়। এবং এখানে দেখো মেমোরি থেকে আবার এই কম্বিনেশনাল লজিক সার্কিটের ইনপুটে দেখো সংযোগ দেওয়া হয়েছে। এবং এখানে কি লেখা আছে দেখো শিক্ষার্থীরা, প্রিভিয়াস স্টেট, অর্থাৎ এটি হলো কম্বিনেশনাল লজিক সার্কিটের বর্তমান ইনপুট, আর এই প্রিভিয়াস স্টেট এটি হচ্ছে পূর্ববর্তী আউটপুট। তাহলে শিক্ষার্থীরা, এই টোটাল সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটটি কিভাবে কাজ করবে? এই বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর ভিত্তি করে এখানে আমরা আউটপুট পাব। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এই সার্কিটে মেমোরি ব্যবহার করা হয়, কেননা এর আউটপুটে পূর্বের ইনপুটের প্রভাব থাকে। আর এই সার্কিটে ক্লক পালস ব্যবহার করা হয়, যা আমরা আগের স্লাইডে দেখেছি। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ। শিক্ষার্থীরা, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার ইত্যাদি হচ্ছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ। এবার শিক্ষার্থীরা, আমরা ডিজিটাল সিস্টেমের ক্লক, টাইমিং ডায়াগ্রাম ও ল্যাচ নিয়ে আলোচনা করব। ক্লক। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো চিত্রটি, এখানে একটি ক্লক পালসের চিত্র দেখানো হয়েছে।
এই চিত্রটিতে লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 0 ভোল্ট। আর ঠিক এই লেভেলে কি 5 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা, এই যে পালসটি 0 ভোল্ট থেকে 5 ভোল্টে গিয়ে কিছুক্ষণ স্থির বা অবস্থান করে আবার 0 ভোল্টে নেমে আসে এবং 0তে কিছুক্ষণ অবস্থান করার পর আবার 5 ভোল্টে চলে যায়। তো শিক্ষার্থীরা, এখান থেকে এই পালসটি লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত এতটুকু বলবো পজিটিভ পালস, আর এখান থেকে এতটুকু এই অংশটুকুকে বলবো আমরা নেগেটিভ পালস। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখো ক্লক হলো কি কতগুলি ক্রমিক পজিটিভ ও নেগেটিভ পালসের সমষ্টি, যা সময়ের সাথে তাল মিলিয়ে বর্গাকার আকৃতিতে অগ্রসর হয়। এখানে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে এতটুকুকে একটি ক্লক পালস বলা হয়েছে, বা আমরা এখান থেকে এতটুকুকে ক্লক পালস বলতে পারি। তো এই ক্লক পালসের দুটি প্রয়োজনীয় শর্ত হলো, 1, এটি পিরিয়ডিক হবে, 2, এটি স্টেবল হবে। তো শিক্ষার্থীরা, পিরিয়ডিক হবে এর অর্থ কি? এখানে লক্ষ্য করো, দেখো আমরা ক্লক পালস কি বলছি, যে এখান থেকে এতটুকুকে আমরা একটি ক্লক পালস বলছি। এখন এই পালসটি যদি বারবার এই ধরনের ক্লক পালসের পুনরাবৃত্তি ঘটে, তাহলে তখনই পালসকে আমরা পিরিয়ডিক বলবো। তাহলে ক্লক পালস অবশ্যই পিরিয়ডিক হতে হবে। টাইমিং ডায়াগ্রাম সময়ের সাথে সম্পর্কিত 2 বা ততোধিক পরিবর্তনশীল ডিজিটাল তরঙ্গাকৃতির লেখচিত্রকে টাইমিং ডায়াগ্রাম বলা হয়। এখানে দেখো শিক্ষার্থীরা, টাইমিং ডায়াগ্রামের চিত্র দেখানো হয়েছে। এই চিত্রটি, এই টাইমিং ডায়াগ্রামটি বোঝার আগে আমরা এই চিত্রটি একটু লক্ষ্য করি। দেখো, এটি কি এসআর ফ্লিপ ফ্লপ ল্যাচ প্রতীক। এখানে দেখো, অর্থাৎ এটি হলো একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। এর দেখো এস এবং আর এর দুটি ইনপুট এবং কিউ এবং কিউ বার হলো এর আউটপুট। তো শিক্ষার্থীরা, এর আউটপুট কিউ যদি 0 হয় তাহলে কিউ বার হবে 1, আর কিউ যদি 1 হয় তাহলে কিউ বার হবে 0। তো এখানে শিক্ষার্থীরা, এই যে এস আর ফ্লিপ ফ্লপ ল্যাচ প্রতীক বা এর সার্কিট দেখানো হয়েছে, এর দেখো এস, এই যে এস ইনপুট, এখানে এই এস ইনপুটে আমরা এরকম তরঙ্গ বা ওয়েভ প্রয়োগ যদি করি, এস দেখো কিরকম, এখানে হাই, মানে 1 এর পরে আবার কি দেখো এখানে কি আছে 0, আবার 1। আর এখানে এই যে আর দেখো, আরে আমরা কি পালস দিয়েছি, এই আরে দেখো প্রথমে 0, তারপরে 1, তারপরে 0, আবার 1। তাহলে শিক্ষার্থীরা, আমরা এসে দেখো কি পালস দিলাম, এই পালস, এবং আরে আমরা এই আর ইনপুটে আমরা কি দিলাম শিক্ষার্থীরা, এই পালস। তাহলে এই দুইটি পালসের মাধ্যমে আমরা এই কিউ আউটপুটে কি পাবো, এই ধরনের এই পালসটি আমরা পাবো। আর তাহলে কিউ বারে কি পাবো শিক্ষার্থীরা, কিউ বারে ঠিক তার বিপরীত পালস পাবো, কেননা কিউ এখানে কিউ আর এখানে কিউ বার। তাহলে কিউতে আমরা যে পালস পাবো, কিউতে তার উল্টা পালস পাবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ইনপুটে কি ধরনের ওয়েভ শেপ দিলে আমরা আবার আউটপুটে কি ধরনের ওয়েভ শেপ পাবো, তাই টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। ল্যাচ। ল্যাচ একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো দরজার হুড়কো। অর্থাৎ দরজা বন্ধ করে হুড়কো লাগালে দরজা বন্ধ অবস্থায় থাকে, আবার হুড়কো খুলে দরজা খোলা অবস্থায় রাখা সম্ভব। তেমনি দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা যে এস আর ফ্লিপ ফ্লপ ল্যাচ সার্কিটটি দেখানো হয়েছে, এই সার্কিটটিতে লক্ষ্য করো, এর এখানে দেখো আউটপুট কি কিউ, এবং এটি হলো কিউ বার। এখন শিক্ষার্থীরা, এই সার্কিটে যদি কিউ 1 হয় তাহলে কিউ বার হবে 0। তাহলে আমরা বলতে পারি এই অবস্থায় এই এস আর ফ্লিপ ফ্লপটি তার আউটপুটে 1কে সংরক্ষণ করতে পারে।
আর যদি শিক্ষার্থীরা কিউ এর মান হয় 0 এবং কিউ বারের মান হয় 1, তাহলে আমরা বলতে পারি যে এর আউটপুট 0কে সংরক্ষণ করতে পারে। তাহলে শিক্ষার্থীরা এই যে কিউ এর আউটপুট যদি 1 হয় তাহলে তাকে বলা হয় সেট, আর কিউ এর মান যদি 0 হয় তাকে বলা হয় রিসেট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই এসআর ফ্লিপ ফ্লপের আউটপুট এই কিউকে আমরা 0তেও ধরে রাখতে পারি, আবার একে আমরা 1এও ধরে রাখতে পারি। এই যে এই সার্কিটের আউটপুট 0 বা 1কে যে ধরে রাখতে পারে বা সংরক্ষণ করতে পারে, এর জন্য এই সার্কিটটিকে বলা হয় ল্যাচ সার্কিট। তো শিক্ষার্থীরা এই সার্কিটটিকে একটি প্রাথমিক ফ্লিপ ফ্লপ সার্কিট বলা হয়। আর এর সাথে যদি শিক্ষার্থীরা এখানে আমরা একটা ক্লক পাস দিয়ে দিই, এখানে যদি একটা ক্লক দিয়ে দেই, তাহলে এটি একটি প্রকৃত ফ্লিপ ফ্লপ সার্কিট হিসাবে কাজ করবে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝলাম ল্যাচ বলতে কি বোঝানো হয়েছে। ফ্লিপ ফ্লপ শিক্ষার্থীরা ফ্লিপ ফ্লপ একটি ডিজিটাল সার্কিট যার দুইটি স্টেবল স্টেট থাকে এবং ট্রিগারিং পালস প্রয়োগ করে তার স্টেটের পরিবর্তন করা হয়। এই ফ্লিপ ফ্লপ ডিজিটাল কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ফ্লিপ ফ্লপের প্রকারভেদ। ফ্লিপ ফ্লপ সাধারণত 5 প্রকার, যেমন এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ। এবার শিক্ষার্থীরা আমরা লেবেল ট্রিগারিং, পজিটিভ এজ ও নেগেটিভ এজ ট্রিগারিং কি তা জানব। শিক্ষার্থীরা ক্লক পালসের আকৃতি ও ধরনের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপকে বিভিন্নভাবে ট্রিগারিং করা যেতে পারে, যেমন 1 লেবেল ট্রিগারিং, 2 এজ ট্রিগারিং, 3 মাস্টার স্লেভ বা পালস ট্রিগারিং। এই 2 নম্বরের এজ ট্রিগারিংকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ক পজিটিভ এজ ট্রিগারিং এবং খ নেগেটিভ এজ ট্রিগারিং। শিক্ষার্থীরা এবার আমরা লেবেল ট্রিগারিং কি তা জানব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি কিসের চিত্র বলো তো? আমরা কিন্তু এই চিত্রটি একটু আগে দেখিয়েছি, এটি একটি ক্লক পালসের চিত্র। এই ক্লক পালসে আমি আগেও বলেছি, এখানে দেখো 0 ভোল্ট এবং এখানে 5 ভোল্ট। এই 0 ভোল্টকে আমরা কি বলি? লো, আর এই 5 ভোল্টকে আমরা কি বলি? হাই। তাহলে শিক্ষার্থীরা এই যে ক্লক পালস, এই ক্লক পালসটি যখন আমরা ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রয়োগ করা হয় ট্রিগারিংয়ের জন্য, তখন শিক্ষার্থীরা যখন এর মান 5 ভোল্ট অথবা এর মান 0 ভোল্ট হবে, এই 2 সময়ের যে কোনো সময়ের মধ্যেই ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন হবে। তখনই আমরা তাকে বলবো কি? লেবেল ট্রিগারিং। অর্থাৎ লেবেল ট্রিগারিং কি? যে এই যে 5 ভোল্ট এর যে কোনো সময় যদি আমরা এই ফ্লিপ ফ্লপের ইনপুটে ক্লকে দেওয়া হয়, তাহলেই ওই ফ্লিপ ফ্লপটির অবস্থার পরিবর্তন হয়। আবার যদি এই 0 লেভেলেও, অর্থাৎ যতক্ষণ 0 থাকে এর কোনো সময়ে যদি ওই ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে প্রয়োগ করা হয়, তাহলে এই সময়ের মধ্যে যে কোনো সময়ে ওই ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন হবে। একেই আমরা লেবেল ট্রিগারিং বলি। এবারে শিক্ষার্থীরা আমরা জানবো এজ ট্রিগারিং কি। যখন কোনো ক্লক সিগন্যালের শুধুমাত্র রাইজিং বা ফলিং এজকে ফ্লিপ ফ্লপের আউটপুট অবস্থা পরিবর্তনের কাজে ব্যবহার করা হয়, তখন তাকে এজ ট্রিগারিং বলা হয়। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি চিত্র দেওয়া আছে, এখানে কি লেখা আছে? পজিটিভ এজ ট্রিগারিং। আর এখানে কি লেখা আছে? নেগেটিভ এজ ট্রিগারিং। তো এটি কি বলো তো? এটি একটি কি? পালস। এই পালসে লক্ষ্য করো, এখানে কি
0 ভোল্ট আর এখানে 5 ভোল্ট। তো এই 5টি শিক্ষার্থীরা যখন 0 ভোল্ট থেকে 5 ভোল্টে যায়, কোন পথে যায়? এখান থেকে এখানে। তাহলে একে বলা হয় কি, অর্থাৎ লো থেকে যে হাইতে যাচ্ছে একে বলা হয় কি পজিটিভ এজ। একে কি বলা হয়? এই দেখো কালো মোটা করে দেখানো হয়েছে, এটি হলো কি পজিটিভ এজ। আর এই চিত্রে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই 0 থেকে 5 ভোল্ট অর্থাৎ লো থেকে হাইতে গিয়ে আবার হাই থেকে লোতে নেমে আসছে এই 5। তাহলে এই হাই থেকে লোতে যে নেমে আসছে যে পথে তাকে বলা হয় কি নেগেটিভ এজ। আর এখানে শিক্ষার্থীরা এই প্রতীকটি একটু লক্ষ্য করো, এটি হলো কি একটি ফ্লিপফ্লপের প্রতীক। তো ফ্লিপফ্লপ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে পড়াবো ডিটেল। তো এখন একটু লক্ষ্য করো, আমি সংক্ষেপে বলি। দেখো এই যে লাইন, এই দাগটা দেখতে পাচ্ছ, এটি এবং এটি হলো ফ্লিপফ্লপের ইনপুট, আর এটি হলো ফ্লিপফ্লপের ক্লক ইনপুট। আর এখানে ফ্লিপফ্লপের আউটপুট কিউ, আর একটি আউটপুট হলো কিউ বার। তো শিক্ষার্থীরা এই যে ক্লকে যদি এরকম অ্যারো চিহ্ন থাকে তাহলে আমরা বলবো কি এটি পজিটিভ এজ ট্রিগারিং ফ্লিপফ্লপ। আর এখানে লক্ষ্য করো এই ক্লকে দেখো এই পজিটিভ এজের অ্যারো আছে এবং অ্যারোর বাইরে কিন্তু একটা সার্কেল আছে গোল, একে বলা হয় কি নেগেটিভ এজ ট্রিগারিং। তাহলে শিক্ষার্থীরা এটিকে আমরা কি বলতে পারি? পজিটিভ এজ ট্রিগারিং ফ্লিপফ্লপ, আর এটি হলো নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপফ্লপ। এখন শিক্ষার্থীরা যখন এই ক্লক পালসটিকে আমরা এই ইনপুটে, এই ক্লক ইনপুটে প্রয়োগ করব, তখন যখন এই পালস 0 থেকে হাই লেভেলে যাবে অর্থাৎ এই এজে গিয়ে এই আউটপুটের পরিবর্তন হবে। আর এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই ক্লক পালসটি যখন আমরা এই নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপফ্লপের ক্লক ইনপুটে দিব, তখন এই ক্লক যখন এই হাই লেভেল থেকে লো লেভেলে নেমে আসবে, ঠিক ওই সময়ে এই নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপফ্লপের আউটপুটের পরিবর্তন হবে। তাহলে শিক্ষার্থীরা একে বলা হয় কি পজিটিভ এজ ট্রিগারিং, আর এটি হলো কি নেগেটিভ এজ ট্রিগারিং। এবার শিক্ষার্থীরা আমরা মৌলিক এস আর লেসের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা মৌলিক এস আর লেস, এই এস আর এর অর্থ হলো এস বলতে সেট আর আর দ্বারা রিসেট বোঝানো হয়েছে। তো মৌলিক এস আর লেস সার্কিট আমরা দুইটি উপায়ে তৈরি করতে পারি। একটি হলো আমরা দুটি নর গেট দিয়ে, দেখো কি দেখতে পাচ্ছি, এখানে একটি নর গেট, এখানে একটি নর গেট, দুটি নর গেট দিয়ে একটি মৌলিক এস আর লেস সার্কিট তৈরি করা হয়। তখন একে বলা হয় কি এস আর নর লেস সার্কিট। তো এখন শিক্ষার্থীরা আমরা এস আর নর লেস সার্কিট নিয়ে আলোচনা করব। এখানে দেখো এই ইনপুটটি কি আর, আর এই ইনপুটটি হলো এস। এ আর কে বলা হয় রিসেট আর এস কে বলা হয় সেট। আর এর আউটপুট লক্ষ্য করো, একটি আউটপুট হলো কিউ আর একটি আউটপুট হলো কিউ বার। এখানে শিক্ষার্থীরা দেখো কিউ হতে দেখো এই নিচের যে নর গেটের ইনপুটে সংযোগ দেওয়া হয়েছে, আবার এখানে দেখো কিউ বার থেকে উপরের নর গেটের ইনপুটে সংযোগ দেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এই যে এস আর নর লেস এটি কিন্তু একটি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কি করতে হয়? আউটপুট থেকে কিন্তু ইনপুটে সংযোগ দিতে হয়, যা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এস আর নর লেস কিভাবে তৈরি করা হয়। এবার আমরা এই এস আর নর লেস সার্কিটটি কিভাবে কাজ করে তা আমরা ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো এস এবং আর এর দুটি ইনপুট, দেখো এস এবং আর দুটি ইনপুট, এর কিউ আউটপুট এবং কিউ বার এই আউটপুট এখানে দেখানো হয়েছে। এখানে দেখো প্রথমে আমরা কি এস এবং আর এ 0 0 দিব, এরপরে এস এ 0 আর এ 1,
এরপরে S1 আর 0 এবং পরে S এবং R দুটি ইনপুটকে আমরা 1 দিব। তো এখন তারপরে আমরা দেখব যে কিউ এবং কিউ বার কি হয়। তো এখানে শিক্ষার্থীরা প্রথমে দেখো আমরা এই যে এই সার্কিট যখন সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই এস আর নরলেস সার্কিটটির কি হবে, এই কিউ বার 0 হবে নতুবা 1 হবে। অর্থাৎ যদি কিউ 0 হয় তাহলে কিউ বার হবে 1, আর কিউ যদি 1 হয় তাহলে কিউ বার হবে 0। তাহলে আমরা বুঝতে পারলাম সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে, কিউ 0 অথবা 1, আর কিউ বার হবে কি তার উল্টা। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা ধরে নিলাম এই সাপ্লাই দেওয়া এই সার্কিটে সাপ্লাই দেওয়ার সাথে সাথে কিউ সমান সমান 0 এবং কিউ বার সমান সমান 1। তাহলে শিক্ষার্থীরা আর এখানে আমরা আর এ দিব 0 এবং এস এও দিব 0। তাহলে দেখো এখানে 0 এখানে 0, আর এই কিউ কিন্তু 0। লক্ষ্য করো এই 0 এখানে চলে আসবে আর এখানকার 1 যাবে এখানে। তাহলে শিক্ষার্থীরা এখানে 0 এখানে 1, তাহলে আউটপুটে আমরা কি পাবো 0, অর্থাৎ আগে 0 ছিল এখনো 0। এই 0টি কিন্তু আবার এখানে আসবে, তাহলে দেখো 0 0 এখানে কি পাবো 1। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম যে আরে যদি আমরা 0 দেই এবং এস ইনপুটেও যদি 0 দেই তাহলে কিউ বার আগে 0 ছিল তাহলে 0ই থাকছে, আবার কিউ বার 1 ছিল 1ই থাকছে। এবার যদি আমরা মনে করি না সাপ্লাই দেওয়ার সাথে সাথে কিউ সমান সমান কি ছিল 1, তাহলে ওই সময় কিউ বার কি হবে 0। তাহলে তোমরা এভাবে যদি বসাও দেখবে এবার যদি আমি আর এবং এস এর মান 0 0 দেই তাহলে এক্ষেত্রেও কিন্তু কিউ এর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কিউ 1 আগে 1 ছিল এখন 1 থাকবে এবং কিউ বার থাকবে 0। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই সার্কিটটিতে এস 0 আর 0 হলে কিউ সমান সমান আমরা এখানে কি লিখেছি এনসি, কিউ বার সমান সমান এনসি। এনসি অর্থ কি নো চেঞ্জ, অর্থাৎ আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি যে কিউ এবং কিউ বারের কোনো পরিবর্তন হয় না, কখন যখন এস এবং আর এর মান 0 থাকে। এই জন্য কিউকে আমরা এনসি লিখেছি, কিউ বারেও এনসি লিখেছি এবং কমেন্টে আমরা কি লিখেছি নো চেঞ্জ বা অপরিবর্তিত। এবার শিক্ষার্থীরা আমরা এস এ দিব 0। লক্ষ্য করো এই এস ইনপুটে আমরা দিব 0 এবং আর ইনপুটে আমরা যদি 1 দেই তাহলে এবার আগের মতোই আমরা ধরে নিতে হবে কিউ এর মান 0 আর কিউ 1 অথবা কিউ এর মান 1 কিউ 0। তাহলে এবার কি হবে, এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো যখন এস এর মান 0 এবং আর এর মান 1 দেওয়া হয় তখন এই ট্রুথ টেবিলে লক্ষ্য করো কিউ সমান সমান কি হবে 0 এবং কিউ বার হবে 1। অর্থাৎ এই কিউ যদি আগে থেকে 0 থাকে তাহলে 0ই থাকবে, আর যদি আগে 1 থাকে তাহলে 0 হয়ে যাবে। তাহলে এবং এই কিউ বারও কিন্তু আগে থেকে যদি 1 থাকে তাহলে 1 আর 0 থাকলেও 1 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যখন এস 0 আর 1 তখন কিউ হবে 0 এবং কিউ বার 1। আর শিক্ষার্থীরা এই যে কিউ 0 হওয়া একে বলা হয় রিসেট, কিউ 0 হওয়াকে বলা হয় কি রিসেট। এবার শিক্ষার্থীরা আমরা এস ইনপুটে দিব 1 এবং আর ইনপুটে দিব 0। তাহলে এবার কি হবে আউটপুট, এবার দেখো এই কিউ এর মান আগে যাই থাকুক না কেন এখন হয়ে যাবে 1, এই কিউ হয়ে যাবে 1 আর কিউ বার তো তার বিপরীত 0 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখছি দেখো কিউ 1 এবং কিউ বার 0 এবং এই সার্কিটে এই কিউ 1 হওয়াকে বলা হয় কি সেট। এটি হলো কি এই এস আর নলেজের সেট কন্ডিশন। এবার শিক্ষার্থীরা আমরা এস এবং আর এই দুটি ইনপুটে যদি আমি 1 1 দেই, এখানেও 1 এখানেও 1 দেই তাহলে কি হবে, এখানে কিউতে দেখো দুটো চিহ্ন কি দেখানো হয়েছে স্টার চিহ্ন। এই স্টার চিহ্নের অর্থ কি এই কিউ এবং কিউ বার সেম হয়ে যাবে, অর্থাৎ একই হবে। এই কিউ 0 হবে কিউ বারও 0 হবে, কিন্তু এটা কি কখনো সম্ভব, কিউ এবং কিউ বার তো কখনো এক হয় না।
কিন্তু শিক্ষার্থীরা যখন এস এবং আর এর মান দুটি 1 দেওয়া হয় তখন কিন্তু দুইটি 0 হয়ে যায়, অথবা দুইটি একসাথে 0 হতে চেষ্টা করে, প্রতিযোগিতায় নেমে যায়। এই জন্য দেখো এই কমেন্টে আমরা কি লিখেছি, রেস কন্ডিশন। রেস মানে কি, প্রতিযোগিতা। এস এবং আর দুটি ইনপুট যদি 1 দেয় তাহলে কিউ এবং কিউ বার দুটি কি 0 হতে প্রতিযোগিতায় নেমে যায় এবং দুটি 0 হয়ে যায়। কিন্তু এই কন্ডিশনটা কিন্তু আমরা ব্যবহার করব না, এর জন্য একে ইনঅ্যাক্টিভ বা রেস কন্ডিশন বলা হয়। এবার শিক্ষার্থীরা দেখো এই ট্রুথ টেবিলটিকে আমরা এই টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে একটু বুঝতে চেষ্টা করব। এখানে শিক্ষার্থীরা দেখো আর এর কি পালস দেওয়া হয়েছে, আর এবং এস এর পালস দেখানো হয়েছে। আর এবং এস এর মাধ্যমে আমরা যে কিউ পাবো তা এখানে দেখানো হয়েছে। তো এখানে শিক্ষার্থীরা একটু আমরা লক্ষ্য করি, দেখো সময় t1 সময়, এই t1 এর ডট ডট সময়ের উপরে এখানে দেখো আর এর মান কি, এখানে হলো আর এর মান 0 আর এখানে এস এর মান 1। তাহলে শিক্ষার্থীরা আর 0 এস 1 হলে আমরা ট্রুথ টেবিলে কি বলেছি, এটি কিন্তু সেট কন্ডিশন, অর্থাৎ কিউ 1 হবে। দেখো কিউ কিন্তু 0-তে ছিল, এই সময়ে কিউ দেখো 1-এ চলে গিয়েছে। এবার শিক্ষার্থীরা এই টি সময়ে দেখো, টি সময়ে আর এর মান 0, এস এর মানও 0। আর 0 এবং এস 0 এর অর্থ কি, এর অর্থ হলো আউটপুট নো চেঞ্জ। দেখো এই t2 সময়ে কিন্তু আউটপুটের কোনো পরিবর্তন হয় নাই, কিউ আগেও হাই ছিল এখনো হাই। এবার এই t3 সময়ে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দেখো আর এর মান কত, 1 আর এস এর মান 0। যেহেতু আর 1 এস 0, এখন কিন্তু রিসেট কন্ডিশন, দেখো কিউটা নিচে নেমে গিয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, যে এই ট্রুথ টেবিল অনুসারেই কিন্তু এই টাইমিং ডায়াগ্রামটি কাজ করছে। এবার শিক্ষার্থীরা আমরা এস আর ন্যান্ড লেস কি তা একটু দেখি। একটু আগে শিক্ষার্থীরা আমরা দুটি নর গেট দিয়ে এস আর লেস সার্কিট তৈরি করেছিলাম। এবার আমরা দুটি ন্যান্ড গেট দিয়ে এস আর ন্যান্ড লেস সার্কিট তৈরি করেছি। এখানে লক্ষ্য করো, দেখো এখানে ইনপুট হলো কি এস আর এটি হলো এর আর ইনপুট, আর এখানে কিউ আউটপুট আর এখানে হবে কি কিউ বার আউটপুট। তাহলে শিক্ষার্থীরা দুটি ন্যান্ড গেট দিয়ে তৈরি হওয়ার কারণে এটিকে বলা হয় এস আর ন্যান্ড লেস সার্কিট। এবার শিক্ষার্থীরা এই সার্কিটটি, এই এস আর ন্যান্ড লেস সার্কিটটি কিভাবে কাজ করে আমরা আবার ট্রুথ টেবিল ও টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখব। এখানে শিক্ষার্থীরা এর ট্রুথ টেবিলটি লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, এস আর ইনপুট, কিউ এবং কিউ বার আউটপুট। এখানে শিক্ষার্থীরা এস এবং আর এর মান যখন 0, এখানে কিউ আমরা দেখো কি লিখেছি, স্টার, কিউ বারও স্টার। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা যদি আগের স্লাইডে এস আর নর লেচে আমরা কি দেখেছিলাম, যে যখন এস এবং আর এর মান 0 ছিল তখন কিন্তু কিউ এবং কিউ বার এনসি ছিল, নো চেঞ্জ। আর কখন যখন এস এবং আর এর মান 1 ছিল তখন কিন্তু কি ছিল, এই স্টার চিহ্ন, যাকে রেস কন্ডিশন বলা হয়। তাহলে শিক্ষার্থীরা এই এস আর নর লেচের সাথে এস আর ন্যান্ড লেচের পার্থক্য কি দেখতে পাচ্ছি আমরা, যখন এস এবং আর এর মান 0 তখনই কিন্তু আমরা রেস কন্ডিশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ কিউ এবং কিউ বার সেম হচ্ছে। এক্ষেত্রে কিউ এবং কিউ বার কি হবে, একত্রে 1 হবে বা 1 হতে চেষ্টা করবে। এই জন্য এই স্টেটটিও কিন্তু কি, এই এস এবং আর যখন 0, এস আর ন্যান্ড লেচের ক্ষেত্রে, তখন কিন্তু এটি ইনঅ্যাক্টিভ হবে বা একে রেস কন্ডিশন বলা হয়। আর এরপরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, যখন এস এর মান 0 আর এর মান 1, তখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কিউ 0 আর কিউ বার 1। তাহলে কিউ 0 কে আমরা কি বলি, রিসেট, যেটা আগে নর লেচেও ছিল। আর এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এস 1 এবং আর যখন 0 তখন কিউ 1 এবং কিউ বার 0। আর কিউ 1 হওয়াকে আমরা কি বলি, সেট কন্ডিশন। আর এখানে যখন এস এবং আর দুটি ইনপুটই 1 তখন আমরা কিউ এবং কিউ বার দুটি কি নো চেঞ্জ কন্ডিশনে রয়েছে।
আর শিক্ষার্থীরা এখন এই ট্রুথ টেবিলটি কিন্তু আমরা আবার এই টাইমিং ডায়াগ্রামের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। এখানে শিক্ষার্থীরা দেখো এই যে আর এখানে এস এর পালস দেখানো হয়েছে ওয়েভফর্ম এবং কিউ দেখানো হয়েছে এখানে। এখন এই t1 সময়ে লক্ষ্য করো, t1 সময়ে দেখো আর এর মান কত, এখানে আর কিন্তু 0 আর এস হলো 1, তাহলে কি S1 মানে সেট কন্ডিশন, তাহলে দেখো এই কিউটা এই t1 সময় দেখো উপরে উঠে গিয়েছে অর্থাৎ হাই হয়ে গিয়েছে। আর ঠিক t2 সময়ে দেখো আর এর মান 1 আর এস এর মান 0, তখন কিন্তু কি রিসেট হয়ে গিয়েছে। একইভাবে এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আর এর মান কত 0 এবং এস এর মান কত, দেখো এখানে এস এর মান 1, তাহলে দেখো এই t1 সময় আবার সেট হয়ে গিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা এই টাইমিং ডায়াগ্রামটা আমরা কি দেখতে পাচ্ছি, এই ট্রুথ টেবিলের অনুসারেই কাজ করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম কিভাবে মৌলিক এসআর লেস সার্কিট তৈরি করা হয় নরের মাধ্যমে এবং ন্যান্ড গেটের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 12 সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্যের দ্বিতীয় অংশ নিয়ে। আর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।